আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুম মাহবুব। দর্শক, আমরা চেষ্টা করি আন্তর্জাতিক খবরগুলো আপনাদের প্রতিনিয়ত জানাবার। আমরা মধ্যপ্রাচ্য শুরু করে পশ্চিমা বা পৃথিবীর যেকোনো প্রান্তের যে আপডেট খবরগুলো আছে, বিশ্লেষণগুলো আছে, আমরা চেষ্টা করি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের পৌঁছে দিতে। আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন রেডিও তেহরানের একজন সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম। আমরা চেষ্টা করব আজকে ইরানের বর্তমান পরিস্থিতি এবং মুসলিম বিশ্বের প্রতি ইরানের যে লক্ষ্য উদ্দেশ্য আছে সেই বিষয়গুলো স্পষ্ট করতে। সিরাজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি ওপেন ডাইস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ মাসুম মাহবুব। দর্শক, আমাদের সাথে আছেন তুরস্ক থেকে ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ। ইতিমধ্যে তিনি আমাদের চ্যানেলে আরো কয়েকবার এসেছেন এবং তুরস্কের বিষয়ে কথা বলেছেন। ফয়সাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি ওপেন ডাইস ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ মাসুম ভাই। কেমন আছেন? আমি ভালো আছি, সাথে সাথে যত দর্শক শ্রোতা আছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন থাকলো। ধন্যবাদ সিরাজ ভাই। আচ্ছা, আমরা একটু জানবো আজকে আপনার কাছ থেকে। আপনি দীর্ঘদিন রেডিও তেহরানে কাজ করছেন এবং সেখানকার একজন সিনিয়র সাংবাদিক, পাশাপাশি আপনি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আমরা বাংলাদেশের টেলিভিশন থেকে শুরু করে বড় বড় খবর কাগজে আপনার কলাম দেখছি, সাক্ষাৎকার বা ইন্টারভিউ পড়ছি, বিশ্লেষণগুলো দেখছি। তো আজকে আপনার কাছ থেকে আমরা ইরান বিষয় একেবারে খোলামেলা জানতে চাইছি। প্রথমে আমরা একটু জানবো যে ইরান এবং সৌদির মধ্যে যে সম্পর্কটা একটা সাপ নেউলের সম্পর্ক বা একটা বড় রকম বিরোধপূর্ণ সম্পর্ক, সংক্ষিপ্ত একটু আমাদের বলবেন? মানে দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে হবে যে কেন সৌদির সঙ্গে ইরানের এই বিরোধ সৃষ্টি হয়ে আছে। ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্ন করেছেন এই মুহূর্তে আমি মনে করি বিশ্ব অঙ্গনে এটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিশেষ করে বাংলাদেশের এবং সমস্ত মুসলিম দেশের মানুষের মধ্যে যারা খুব ডিপে ভেতরের খবর না জানেন তাদের অনেকের কাছেই এই প্রশ্নটি প্রতিনিয়ত ঘুরপাক খায়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, যে কেন সৌদি আরবের সাথে ইরানের এই রকম সম্পর্ক, অথচ দুটোই কিন্তু মুসলিম বিশ্বে অত্যন্ত প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ দুটো দেশ। এখানে আপনাকে আমি একটু পিছনে ফিরে নিয়ে যেতে চাই। দেখুন, যখন ইরানে ইসলামী বিপ্লব সফল হলো তখন থেকেই মূলত আমেরিকার সাথে ইরানের সম্পর্কের অবনতি হয়েছে, ইসরায়েলের সঙ্গে আমেরিকার সম্পর্কের অবনতি হয়েছে। ঠিক একই সময় থেকে সৌদি আরবের সাথে ইরানের সম্পর্ক অনেকটা অবনতিশীল অবস্থায় পৌঁছেছে। এটা আমি পিছনে ফিরে নিয়ে যেতে চাইছিলাম যে কথা বলে, সেটি এই যে ইসলামী বিপ্লব সফল হওয়ার আগে ইরানের রেজা শাহের সঙ্গে কিন্তু সৌদি আরবের দারুণ উষ্ণ সম্পর্ক ছিল, আমেরিকার সঙ্গে সম্পর্ক ছিল, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিল, মিশরের সঙ্গে ছিল, মুসলিম বিশ্বের অর্থাৎ আরব বিশ্বের আরো অনেক দেশের সঙ্গে ইরানের খুবই ভালো সম্পর্ক ছিল। এবং ইরানের রেজা শাহ তাদের কাছে খুব পছন্দের ব্যক্তি, পূজনীয় ব্যক্তি ছিলেন। এবং রেজা শাহ সৌদি আরবে বা মিশরে বা আরব বিশ্বের কোনো দেশে সফরে গেলে এত বেশি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা পেতেন যা কল্পনার বাইরে। এখন আমেরিকার প্রেসিডেন্ট সৌদি আরবে বা আরব রাষ্ট্রগুলোতে সফরে গেলে যেরকম ভক্তি শ্রদ্ধা পান, ইরানের রেজা শাহ পাহলভি কিন্তু ওই রকম ভক্তি শ্রদ্ধা পেতেন। গোলমালটা বেঁধেছে যখন ইসলামী বিপ্লব সফল হয়েছে। তার মানে ইসলামী বিপ্লবকে যেমন আমেরিকা, ইসরায়েল মেনে নিতে পারেনি, সৌদি আরব বা আরব বিশ্বের বেশ কিছু রাষ্ট্র বিষয়টা মেনে নিতে পারেনি। এবং আমি মনে করি সম্পর্কটা এখান থেকেই অবনতি হয়েছে এবং এটাই শুরু। দ্যাট ইজ, ইসলামী বিপ্লবটাই ইরানকে বিশ্ব অঙ্গনে একটা অবস্থানে নিয়ে গেছে। ইরানকে কে ভালোবাসবে আর কে ভালোবাসবে না সেটি ইসলামী বিপ্লব দ্বারা নির্ধারিত হয়েছে। যে সৌদি আরব একমাত্র দেশ যারা এখন পর্যন্ত কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছেন, যদিও সেখানে রাজতন্ত্র প্রতিষ্ঠিত। তাহলে সৌদি আরব কেন ইরানের এই ইসলামী বিপ্লবকে মেনে নিতে পারছে না? এক নম্বর কথা। দুই নম্বর হলো যে আমরা জানি যে সৌদি আরব শরিয়া বিধান মেনে রাষ্ট্র পরিচালনা করলেও সৌদি আরবের সঙ্গে পশ্চিমাদের সম্পর্কটা খুবই ভালো, কিন্তু পশ্চিমাদের সঙ্গে ইরানের সম্পর্ক আবার খারাপ। আবার আমরা দেখতে পাচ্ছি যে ইরানের সঙ্গে তুরস্কেরও সম্পর্ক খারাপ।
আবার কখনো কখনো দেখছি সম্পর্ক ভালো, আবার দেখছি তুরস্কের সঙ্গে সৌদির সম্পর্ক ভালো আবার খারাপ। অর্থাৎ ইরান কেন জানি আমার মনে হচ্ছে যে বিশ্বের মুসলিম রাষ্ট্রের কাছে একটা একঘরে হয়ে আছে। সৌদি আরব এবং আমেরিকা বা পাশ্চাত্যের স্বার্থ প্যারালাল, একদম একা সমান্তরাল করে নিয়েছে। প্যারালাল না, সমান্তরাল করে নিয়েছে। এই যে সৌদি আরবের স্বার্থ যেখানে আমেরিকার স্বার্থ সেখানে, আমেরিকার স্বার্থ যেখানে সৌদি আরবের স্বার্থ সেখানে, ইসরায়েলের স্বার্থ যেখানে আমেরিকার স্বার্থ সেখানে, আমেরিকার স্বার্থ যেখানে সৌদি আরবের স্বার্থ সেখানে। তার মানে এই যে তিনটি দেশ, এদের স্বার্থ একই কাতারে, একই লেভেলে। তো যখন আমেরিকার সাথে এদের গুরু যদি আমেরিকাকে ধরি, তাহলে আমেরিকা যখন ইরানকে পছন্দ করছে না, তখন সৌদি আরব আলটিমেটলি পছন্দ করছে না। ব্যাপারটাই তখন আর মুসলিম বিশ্ব, মুসলিম ব্রাদারহুড, মুসলিম ভ্রাতৃত্ব এগুলো আর থাকছে না। বড় কথা, তখন রাজনীতি, তখন আঞ্চলিক প্রভাব বলয়, তখন ক্ষমতার কেন্দ্রবিন্দু, ক্ষমতার দণ্ড, তারপরে ক্ষমতার বলয়, এরপরে আঞ্চলিক রাজনীতি, এগুলো প্রাধান্য পাচ্ছে, প্রধান হয়ে উঠছে। তো এখানে এসে যখন আমেরিকা মধ্যপ্রাচ্যে, ইরান যখন আমেরিকাকে না বলে দিয়েছে বিপ্লবের মাধ্যমে, তার মানে মধ্যপ্রাচ্য থেকে তুমি চলে যাও, কারণ মধ্যপ্রাচ্যের সমস্যা মুসলিম দেশগুলো সমাধান করবে, আমরা সমাধান করবো, ইরানের বক্তব্যটা। এখানে আমেরিকা তুমি 7,000 মাইল দূর থেকে সেখানে কি করো, তোমার কাজটা কি? এবং আমেরিকা একটা দেশকে আর একটা দেশের বিরুদ্ধে বিভিন্নভাবে লাগিয়ে দিয়ে অস্ত্র বিক্রি করে, অস্থিতিশীলতা সৃষ্টি করে, নিরাপত্তাহীনতা সৃষ্টি করে। এই যে কাজগুলো করে, ইরান এটার বিরুদ্ধে রুখে দাঁড়ালো বিপ্লবের মাধ্যমে। এবং এই যে রুখে দাঁড়ানোটা, এটা আমেরিকা দেখলো যে তার স্বার্থ মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়ে গেল, এবং ইরানের বিরুদ্ধে সে অবরোধ দিল, নিষেধাজ্ঞা দিল, নানানভাবে হেনস্থা করার চেষ্টা করলো, প্রত্যক্ষ পরোক্ষভাবে নানা রকমের নাশকতা চালালো ইরানের ভেতরে। সৌদি আরব কিন্তু আমেরিকার কথার বাইরে যেতে পারলো না। আপনি বুঝতেই পারেন কেন যেতে পারলো না, অনেকগুলো কারণে। তার ভিতরে আপনি যে কথা বললেন যে সৌদি আরবে যেহেতু রাজতন্ত্র প্রতিষ্ঠিত, এবং যেহেতু রাজতন্ত্র জনগণ দ্বারা প্রতিষ্ঠিত সরকার নয়, প্রতিষ্ঠিত কোনো শাসন ব্যবস্থা নয়, সেখানে সৌদি আরবের পক্ষে জনগণের তো কোনো সমর্থন নেই। সে কারণে আলটিমেটলি সৌদি আরব আমেরিকা এবং পাশ্চাত্যের শক্তির উপরে নির্ভর করেছে, এবং একটা ইরান ভীতি তখন ছড়িয়ে দিয়েছে আমেরিকা সৌদি আরব বা আরব রাষ্ট্রগুলোর ভেতরে, বা ওই অঞ্চলের আরো কিছু রাষ্ট্রের ভিতরে, যে ইরানে ইসলামী বিপ্লব হয়েছে। এই যে রাজতন্ত্র ছিল ইরানে, রেজা শাহ পাহলভিকে ক্ষমতাচ্যুত করেছে, তোমাদেরকে ক্ষমতাচ্যুত করে দেবে। অতএব আমি যেটা বলি, আমার কথা শোনো এবং তোমরা ক্ষমতায় টিকে থাকবে, আমার কথা যদি না শোনো তাহলে তোমাদের পরিণতি একই হবে। তখন আলটিমেটলি ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আমেরিকার লাইনে চলতে বাধ্য হয়েছে, এবং এখনো চলছে। এবং আমি ধারণা করি যে যতদিন পর্যন্ত আরব বিশ্বের রাজতন্ত্র প্রতিষ্ঠিত আছে, তার বেশিরভাগ রাষ্ট্র আমেরিকার, ইসরায়েলের বাইরে বের হয়ে আসতে পারবে না। এই কারণে সৌদি আরবের সাথে ইরানের সম্পর্ক খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্পর্ক আপনি যেটি বললেন যে সাপে নেউলে, সেই একই ব্যাপার। এখানে কুরআনের শাসন, শরিয়া আইন, এগুলো কোনো ম্যাটার করছে না। আর তুরস্কের সাথে ইরানের যে ব্যাপারটা, ইরানের সাথে তুরস্কের সম্পর্ক আসলে যথেষ্ট বন্ধুত্বপূর্ণ। আপনি জানেন যে আমেরিকার এই নিষেধাজ্ঞার ভেতরেও তুরস্ক কিন্তু ইরান থেকে বিভিন্ন রকমের পণ্য সামগ্রী, গ্যাস, বিদ্যুৎ, তেল, এ সমস্ত আমদানি করে থাকে। এবং আপনি জানেন যে ইরান এবং তুরস্ক যেহেতু একেবারে প্রতিবেশী দেশ, ইরানের সাথে তুরস্কের সীমান্ত রয়েছে, সে কারণে ইরানের সাথে তুরস্কের কূটনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক সব রকমের সম্পর্ক অত্যন্ত মধুর এবং খুব ভালো। ইরান থেকে যে সমস্ত দেশ পণ্য আমদানি করে বা পণ্য রপ্তানি আমদানির যে ইয়েটা আছে, তার ভিতরে তুরস্ক হচ্ছে অন্যতম প্রধান। এবং আপনি কাতার ইস্যুতে দেখবেন, কাতারের সাথে সৌদি আরব, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে যখন 2017 সালে বিরাট বড় রকমের কেওয়াস সৃষ্টি হলো, এবং কাতারের উপর এই আরব দেশগুলো, মিশর সহ 4টি দেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর, এই 4টি দেশ যখন কাতারের উপর অবরোধ আরোপ করলো, তখন কিন্তু ইরান এবং তুরস্ক একেবারে দ্রুত কাতারের পাশে দাঁড়িয়েছে। কাতারের 90% পণ্য সামগ্রী সৌদি আরবের মাধ্যমে আমদানি হতো। সৌদি আরব যখন অবরোধ দিল, তখন কিন্তু কাতারে এই পণ্য আমদানি বন্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু ইরান এবং তুরস্ক খুবই দ্রুত মুসলিম ভ্রাতৃত্ববোধ থেকে কাতারের পাশে দাঁড়িয়েছে, এবং নিত্য প্রয়োজনীয় বিশেষ করে খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে। তখন ইরান একা সাপ্লাই দিয়ে
পারার কথা না, কারণ ইরানের ইন্টারনাল চাহিদার পাশাপাশি একটি দেশের চাহিদা পূরণ করবে হয়তো ওই রকমের পণ্য সামগ্রী ওই মুহূর্তে প্রস্তুত ছিল না। তখন আলটিমেটলি তুরস্কের সহযোগিতা প্রয়োজন। তুরস্ক যেহেতু কাতার থেকে অনেক দূরে, তার পণ্য এসে পৌঁছাতে সময় লাগছিল। তখন ইরান কিন্তু করিডোর দিয়ে দিল তুরস্ককে, যে তুমি আমার ভেতর দিয়ে, আমার ভূখণ্ডের ভেতর দিয়ে নিয়ে বা পারস্য উপসাগরে বন্দর আব্বাসের দিকে আনো পণ্য, এখান থেকে ফেরিতে করে, জাহাজে করে কাতারে পৌঁছে দিয়ে দেবে। আপনি জানেন যে পারস্য উপসাগরের দক্ষিণে কাতার, উত্তরে ইরান, উত্তরে পুরো সীমান্ত জুড়ে ইরান, আর দক্ষিণে আপনার সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত। তো সেক্ষেত্রে সাগরের এপার থেকে ওপারে যেতে 8 ঘন্টা লাগে ফেরিতে, মোটামুটি ভাবে জাহাজে। সেই অতি দ্রুত, অর্থাৎ সকালে ছাড়লে বিকেলে পৌঁছে যায় পণ্য। এইভাবে ইরান কিন্তু তুরস্কের পণ্য কাতারে পৌঁছে দিতে সহযোগিতা করলো। তাতে সহযোগিতা হলো, তুরস্কের পণ্য বিক্রি হচ্ছিল কাতারে, এবং কাতার এই পণ্য পেয়ে তার ইন্টারনাল যে চাহিদা সেগুলো পূরণ করছিল ইরানি পণ্য এবং তুরস্কের পণ্য দিয়ে। তার মানে কাতার কিন্তু ইরান এবং তুরস্কের এই সহযোগিতার কারণে মোটেই কোনোদিন সমস্যায় পড়েনি, একটা দিনের জন্য অভাবগ্রস্ত হয়নি। যে 2014 সালের যুদ্ধে সম্ভবত যখন গাজায় আগ্রাসন চালালো ইসরায়েল, তখন ইসরায়েলে একটা লম্বা ছুটি চলছিল ইহুদিদের কোনো একটা অনুষ্ঠান উপলক্ষে। এর ভিতরে কিন্তু গাজায় আগ্রাসন চালালো, যুদ্ধ লেগে গেল, এবং হামাস, ইসলামী জিহাদ আন্দোলন সবাই রুখে দাঁড়ালো স্বাভাবিকভাবে, আপনি জানেন। এবং তখন এত বেশি কঠোর মোকাবেলা শুরু করলো হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলন, যে হামাস এবং জিহাদ আন্দোলনের রকেট হামলার মুখে আন্তর্জাতিক বহু দেশ আপনার বিমান চলাচল বন্ধ করে দিয়েছিল ইসরায়েলে। তেল আবিবগামী বহু দেশ, কানাডা, দক্ষিণ কোরিয়া, জাপান, অনেক দেশ, আমরা তখন খবর করেছি, অনেক দেশ আপনার ফ্লাইট বন্ধ করে দিয়েছিল। তো ইসরায়েলের ছুটির কারণে, সরকারি ছুটির কারণে বহু সেনা আপনার বিদেশে ছুটি কাটাতে গিয়েছে, সি বিচে গেছে, পর্যটন কেন্দ্রে গেছে, আপনি বুঝতেই পারেন। তো ওই সমস্ত সেনা আটকা পড়েছে, বিশেষ করে সাইপ্রাস, গ্রিস, স্পেন, এই সমস্ত জায়গায় যারা গেছে তারা কিন্তু আটকা পড়েছিল, এবং বিমান চলাচল করা কঠিন হয়ে গেছে। তখন কোন দেশের বিমানের মাধ্যমে কিন্তু কোনো এয়ারলাইন্স ইসরায়েলি সেনাদেরকে নিয়ে ইসরায়েলে সেনাদেরকে পৌঁছে দিতে চায়নি। তখন তুরস্কের বিমান সংস্থা, এয়ারলাইন্স ইসরায়েলি সেনাদেরকে ইসরায়েলে পৌঁছে দিয়েছিল। এটি আলটিমেটলি এই ঘটনার মধ্য দিয়ে মানে ফিলিস্তিনের বিরুদ্ধে মারাত্মকভাবে একটা তুরস্কের সরকারের একটা অবস্থান পরিষ্কার হয়ে গেল। আমরা দেখেছি সম্প্রতি ফিলিস্তিনের হামাস এবং ফাতাহ, এই দুটো বিবদমান দলকে এক করার জন্য চেষ্টা করছে তুরস্ক, এবং এরদোয়ানের আমন্ত্রণে হামাস এবং ফাতাহ তারা তুরস্কে এসে এক টেবিলে বসছে, এবং তারা দুটো রাজনৈতিক দল যারা কয়েক যুগ ধরে বিরোধপূর্ণ অবস্থায় রয়েছে, তারা এক টেবিলে বসে এক হওয়ার চেষ্টা করছে। এখন বিষয় হলো, সিরাজ ভাই যে কথাটা বললেন যে ইসরায়েলকে বিমানে করে সাহায্য করার পরিস্থিতির আলোকে ইসরায়েল ফিলিস্তিনের বিপক্ষে যুদ্ধ করার সাহস পেয়েছে, আপনি কি মনে করেন ফয়সাল ভাই? জি, ধন্যবাদ মাসুম ভাই এবং সিরাজ ভাইকে। সিরাজ ভাই যে তথ্যটি দিয়েছেন, এই তথ্যটি আদৌ আমি আসলে কখনো শুনি নাই। কারণটা ঐতিহাসিক ভাবে যদি আমরা চিন্তা করি, কয়েকটি বিষয়। এটা হলো, উসমানী খেলাফতের সময় থেকে কিন্তু সাফাভিদের সাথে অটোমানদের একটি দ্বন্দ্ব ছিল বেশিরভাগ সময়গুলোতে, এবং বেশিরভাগ সুলতানদের বিভিন্ন সময় যুদ্ধ হয়েছে। এবং প্রজাতান্ত্রিক তুরস্ক এবং আপনার ইরাকি রিপাবলিক, ইরানের প্রতিষ্ঠার পর থেকেই দুটি দেশের সম্পর্ক ভালো ছিল, এবং সম্পর্ক ভালো হওয়ার, আপনারা যদি দেখেন, মুসলিম বিশ্বের প্রভাবশালী যে তিনটি রাষ্ট্র, তুরস্ক, সৌদি এবং ইরান, 1996-97 সালে যখন D8 প্রতিষ্ঠা হয়, ডেভেলপমেন্ট 8, নেজমুদ্দিন আরবাকানের নেতৃত্বে প্রতিষ্ঠা হয়, তখন কিন্তু সেখানে সৌদি আরব যোগ না দিলেও সেখানে কিন্তু ইরান যোগ দিয়েছিল। তো আমি যদি বলতে চাই যে প্রজাতান্ত্রিক দুইটি রাষ্ট্রের মধ্যে কিন্তু সমসাময়িক সময় সম্পর্ক ভালো ছিল। কিন্তু সম্পর্ক খারাপ হলো কখন, এই বিষয়ে যদি কথা বলতে চাই, আমার কাছে কখনই মনে হয় না সিরাজ ভাই যে তথ্যটি দিয়েছেন সেটি যৌক্তিক আমার কাছে মনে হয় না, এবং এই তথ্যটা আমি নিজেও আদৌ কখনো শুনি নাই। আমি যখন আমার বইটি লিখতেছিলাম, তখন তুরস্ক ইরানের সম্পর্ক আমি ঘাটাঘাটি করেছিলাম।
সেখানে এরকম সাবজেক্টিভ কোনো তথ্য আমি পাইনি। কারণটা হলো, প্রথম বিষয়টা আমি যদি বলি, 2009-10 সালে যখন মাভি মারমার ঘটনাটি ঘটে, আপনারা জানেন তুরস্কের একটি ত্রাণবাহী আইএসএস ইরাহা নামক যে সংস্থাটি রয়েছে, তাদের জাহাজ যখন আহ ফিলিস্তিনে ত্রাণ দিতে যায় 2009-10 সালের দিকে, সেখানে কিন্তু ইসরায়েল হামলা করে কয়েকজন টার্কিশ নাগরিক সেখানে শাহাদাত বরণ করেন। এবং এই ঘটনার পর থেকে দীর্ঘ 2016 সাল পর্যন্ত, 15-16 সাল পর্যন্ত তুরস্ক এবং ইসরায়েলের সকল প্রকার যোগাযোগ, তাদের সবকিছু বন্ধ ছিল, এবং তাদের এমবেসি গুলো বন্ধ ছিল, তাদের কূটনৈতিক সম্পর্কগুলো বন্ধ ছিল, সবকিছু ছিল। এটি 2015 সালের দিকে পুনরায় রেনু হয়, এবং তুরস্ক অর্থনৈতিক ভাবে এরদোগান সরকার প্রথম ধাক্কা খায় কিন্তু ইসরায়েলের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার পরে। এবং ইসরায়েলের সাথে তার সম্পর্ক কেন ছিল, এই বিষয়টা যদি বলতে চাই, তাহলে কিন্তু এর পিছনে অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে। কারণ হলো, তুরস্ক একমাত্র মুসলিম কান্ট্রি, আপনারা জানেন, প্রজাতান্ত্রিক তুরস্কের যাকে ফাদার বলা হয়, আতাতুর্কের সেকেন্ড ইন কমান্ড ইসমত ইনুনু, যিনি আতাতুর্কের পর থেকে 1938 সাল থেকেই আহ 1938 থেকে 50 সাল পর্যন্ত তুরস্কের প্রেসিডেন্ট ছিলেন। এরপর 60 সালের পরে তিনি কিছু সময় তুরস্কের প্রেসিডেন্ট ছিলেন। এই মানুষটি যখন প্রেসিডেন্ট ছিলেন 1948 সালে, আহ 1948 সালে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার পরেই তার নেতৃত্বেই মূলত তুরস্ক ইসরায়েলকে সমর্থন দেয় প্রথম মুসলিম রাষ্ট্র, এটা সত্য। এরপরও আমি যদি বলি, এরদোগানের ক্ষমতার দীর্ঘ সময় পর্যন্ত তুরস্কের প্রতিষ্ঠার পর থেকে এরদোগান আসার পর, এবং এরদোগান আসার পরে দীর্ঘ সময় পর্যন্ত তুরস্কের যে ডিপ স্টেটটি ছিল তার কিন্তু নিয়ন্ত্রক ছিল ইসরায়েল, এবং সেটিকে ভেঙে চুরমার করেছে এরদোগান সরকার। আপনারা জানেন 96, 97 এবং তুরস্কের অতীতের এই গুলোর সাথে কিন্তু এখানকার ডিপ স্টেট জড়িত ছিল, এবং তাদের নিয়ন্ত্রক ছিল ইসরায়েল, এগুলো সত্য ঘটনা। কিন্তু তুরস্ক ইরানের সমস্যার যদি মূল কারণ আমরা বলি, এই কারণ কিন্তু ভাই যে তথ্য দিচ্ছি এটি মূল কারণ নয়। মূল কারণ হলো, তুরস্ক ইসরায়েলের সমস্যার মূল কারণটি হলো, আপনি যখন সিরিয়ার যুদ্ধে যখন তুরস্ক যখন একেবারে বিজয়ের দ্বার প্রান্তে চলে গিয়েছিল, প্রফেসর ডক্টর আহমেদ দাউদুলুর সময়ে, যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, একেবারে দ্বার প্রান্তে যখন চলে গিয়েছিলেন, তখনই কিন্তু ইরানের নেতৃত্বে কিন্তু এখানে রাশিয়াকে এখানে হাজির করা হয়। মূলত সেই ইরানের নেতৃত্বে রাশিয়াকে যখন এখানে হাজির করা হয়, সেই সময় থেকে কিন্তু তুরস্ক এবং ইরানের সম্পর্কটা খারাপ পর্যায়ে চলে যায়। এবং তার ধারাবাহিকতা কিন্তু প্রত্যক্ষভাবে আমরা যদি নাও দেখি, তা কিন্তু পরোক্ষভাবে কিন্তু বিভিন্ন ফ্রন্টে, আপনি যদি বলেন এরপরে ইরাকের বিভিন্ন ফ্রন্টগুলোতে কিছু কিছু প্রবলেম হয়েছে, বিশেষ করে লিবিয়া যুদ্ধে কিন্তু এখানে সমস্যা হয়েছে। এখানে যে জোটটি গঠিত হয়েছে, সেই জোটের কিন্তু বিপক্ষে কিন্তু ইরানের অবস্থান রয়েছিল। এরকম অনেকগুলো জায়গায়, এবং সর্বশেষ যদি আর্মেনিয়া যুদ্ধ বলি, আর্মেনিয়া যুদ্ধেও প্রত্যক্ষভাবে ইরানের সমর্থন ছিল না, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা যারা ছিলেন তারা সবাই মনে করেন যে ইরান সবসময় আর্মেনিয়াকে সমর্থন অতীতে দিয়েছে। সেই নাগার্ন কারাবাখের 1989 সালে যে যুদ্ধ ছিল, 1994 সাল পর্যন্ত, সেই সময় তার প্রত্যক্ষভাবে সমর্থন করেছিল। এবং বর্তমান সময়ে যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আহ সমর্থনের তাদের কোন সমর্থন দেওয়া হয়নি, এই ধরনের কথা বলা হয়েছিল, আর্মির সাথে তাদের সম্পর্ক নিয়ে বলা হয়েছিল, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে পরোক্ষভাবে কিন্তু ইরানের একটি সমর্থন আর্মেনিয়ার প্রতি অতীতে যেভাবে ছিল, এবং সেই সমর্থন কিন্তু এখানে ছিল। এবং কেন ছিল, আমি অতীতে বিভিন্ন প্রোগ্রাম করতে ব্যাখ্যা করার চেষ্টা করেছি কেন ইরানের সমর্থন ছিল। তাদের হয়তো আমি সবসময় বলেছি যে ধর্মের চাইতে যেখানে ভৌগোলিক রাজনীতি, জিওপলিটিক্স যেখানে গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বের জায়গা থেকে হয়তো বা ইরানের এই সমর্থনটি ছিল। তবে আমি যে কথাটি বলছি যে 2009 সাল থেকে 15 সাল পর্যন্ত কিন্তু ইসরায়েল এবং তার্কির কোনো সম্পর্ক ছিল না, কোনো কূটনৈতিক সম্পর্ক ছিল না। দ্বিতীয়ত আমি যদি বলি, করোনা চলাকালীন অবস্থাতেও, করোনা চলাকালীন আপনি দেখেন হামাস এবং ফাতার যে মিটিংটা হয়েছে, তাদেরকে এক করার যে প্রোগ্রাম গুলো হয়েছে, তার আহ্বায়ককে এখানে কিন্তু তুরস্ক। শুধু হামাস এবং ফাতা না, ইসমাইল হানিয়া এবং খালিদ মিশেলের অভ্যন্তরীণ যে সমস্যাগুলো হয়েছে, সেই সমস্যাও কিন্তু মিটিয়ে দেওয়ার জন্য অভিভাবকের ভূমিকা পালন করে তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট। এবং আমি নিজেও একে পার্টির রাজনৈতিক প্রোগ্রাম গুলোতে বিভিন্ন সময় দাওয়াত পেয়েছি, তাদের কনফারেন্সে দাওয়াত পেয়েছি, এবং সেখানে দেখেছি তারা বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ যাদেরকে গেস্ট হিসেবে নিয়ে আসে, সেখানে কিন্তু ইসমাইল হানিয়া অথবা খালিদ মিশেল থাকে। এটি হলো তুরস্কের সাথে ফিলিস্তিনের রাজনৈতিক নেতাদের যেমন সম্পর্ক, এবং এখানকার জনগণের তাদের যে হৃদ্যতার সম্পর্ক, স্পিরিচুয়াল রিলেশন, সেই রিলেশন কিন্তু আমি দেখেছি। এবং ফিলিস্তিনের জন্য অটোমানদের যে ভূমিকা, ফিলিস্তিনের জন্য বর্তমান সরকারের যে ভূমিকা, মাঝখানে অবশ্যই আমি প্রজাতান্ত্রিক তুরস্কের আতাতুর্ক সিএসপির যে সরকারগুলো ছিল, তাদের সেকুলার যে গভর্নমেন্ট গুলো ছিল, তাদের যে নেকাজনক ভূমিকা ছিল ইসরায়েলের পক্ষে, তার আমি নিন্দা জানাই।
প্রথম রাষ্ট্র হিসেবে তাকে সমর্থন করে এই নিন্দাগুলো আমি জানাই। এটি আমার যৌক্তিক জায়গা থেকে, যেখানে নিন্দা জানার প্রয়োজন রয়েছে অবশ্যই আমি তার নিন্দা করি। কিন্তু বর্তমান সময়ের যে প্রেক্ষাপটটি, অবশ্যই বর্তমানের প্রেক্ষাপটে আমি যদি বলি তাহলে এখানে অবশ্যই ইরান তার দায়বদ্ধতা এড়িয়ে যেতে পারে না। যেখানে এখানে বিশেষ করে সিরিয়া যুদ্ধ থেকে শুরু করে লিবিয়া যুদ্ধের যে বিষয়গুলো রয়েছে, এখানে নাগানো কারাবাখের সর্বশেষ পয়েন্টগুলোতে অবশ্যই এখানে এই বিষয়গুলো রয়েছে। তবে আমার কাছে মনে হয় না যে তুরস্ক এবং ইরানের, তুরস্ক এবং ইসরায়েলের সম্পর্ক কিংবা ইরান এবং তুরস্কের সম্পর্কের মূল কারণটি ভাই যে 2014 সালে যে বিষয়টি বলেছে, আমার এটা কখনো মনে হয় না, কারণ তখন দুইটি রাষ্ট্রের কোনো প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিল না। জি ধন্যবাদ মাসুম। আচ্ছা, জি, এখানে আমি মাসুম মাহবুব একটু বলি। ফয়সাল ভাইকে ধন্যবাদ, দীর্ঘ আলোচনা করেছেন। যে বিষয়টি বলতে চাই যে আপনার মনে হওয়ার তো ব্যাপার না, 2014 সালের যে ঘটনাটা, এটা আমার আপনার মনে হওয়ার ব্যাপার না, এটা তথ্যের ব্যাপার। তখন আন্তর্জাতিক মিডিয়াগুলোতে এসেছে, আমি নিজেই সে খবর করেছি, এবং এটা কোনো গোপন বিষয় ছিল না। তুর্কি এয়ারলাইন্স ব্যবহার করে ইসরায়েলের সেনারা দেশে ফিরেছে এবং তারা গাজার বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছে। আর একটা ব্যাপার, আপনি যে আলোচনাগুলো করলেন সেখানে ইরানের দায়বদ্ধতার এড়িয়ে যে প্রসঙ্গ, তো এটা না, এটি প্রসঙ্গ না। প্রসঙ্গ হচ্ছে যে মুসলিম বিশ্বের জন্য ইরান তুরস্ক কে কি করবে না করবে সেটা ভিন্ন ব্যাপার। কে কোন অ্যাঙ্গেল থেকে কে কোন ভাবে করবে, কেন করবে না, এ সমস্ত নানান আঙ্গিকে নানান আলোচনা হবে। কিন্তু এখানে যে বিষয়টা আলোচনা হচ্ছিল, মাসুম মাহবুব যে বলল যে 2014 সালে ইসরায়েলি সেনারা তুর্কি এয়ারলাইন্স ব্যবহার করে ইসরায়েলে ফিরেছে এবং তারা গাজার বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছে, এটি তথ্য, এটি ডকুমেন্ট। আর সাথে সাথে ফয়সাল ভাই যে আরেকটা যে তথ্য দিলেন, সিরিয়া ইস্যুতে তুরস্কের সাথে ইরানের সম্পর্ক খারাপ হয়েছে। সিরিয়া ইস্যুতে তুরস্ক এবং ইরান যেহেতু দুই মেরুতে অবস্থান করছিল, স্বাভাবিকভাবেই একেবারে শত্রুতাপূর্ণ অবস্থানে থাকার কথা। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, আপনার তখন তো ইরানের উপরে কিন্তু আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা বিরাট ব্যাপার। তারপরেও কিন্তু তুরস্কের সম্পর্ক কখনো ছিন্ন হয়ে যায়নি, না কূটনৈতিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, না বাণিজ্যিক অর্থনৈতিক সম্পর্ক, কোনোটাই ছিন্ন হয়নি। বরং ইরান খুবই টেকনিক্যালি সিরিয়া ইস্যুতে, যদিও ইরান এবং তুরস্ক দুই মেরুতে অবস্থান করছিল, তারপরেও তুরস্কের সাথে ইরানের বাণিজ্য চলেছে। তেল গ্যাস আমদানি করেছে তুরস্ক ইরান থেকে, এবং আমি তো তখন ইরানে অবস্থান করছি, ইরানের বাজারে তুর্কি পণ্য প্রচুর পাওয়া যেত, বিশেষ করে কাপড় চোপড়, পোশাক পরিচ্ছদ, আরো বিভিন্ন রকমের জিনিসপত্র তুরস্ক থেকে প্রচুর পরিমাণে জিনিস আমদানি করে, এবং ইরানের মার্কেটে তার প্রচুর ডিমান্ড রয়েছে। এবং দুই প্রতিবেশী দেশ, আপনি জানেন হয়তোবা যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পণ্য ইরানে যেহেতু যেতে পারে না, সেই সমস্ত পণ্য তুরস্কে যায়, এবং তুরস্ক থেকে সেই সমস্ত পণ্য ইরানে পাঠানো হয়। এটি কিন্তু অত্যন্ত হৃদ্যতাপূর্ণ এবং ঘনিষ্ঠ বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক না থাকলে কিন্তু এটা হয় না। সিরিয়া ইস্যুতে যদিও দুই দেশের অবস্থান দুই মেরুতে ছিল, কিন্তু সম্পর্ক খারাপ হয়। বরং আমি তো তখন ইরানের মিডিয়াতে কাজ করি, ইরানের মিডিয়ায় যাতে তুরস্কের সাথে ইরানের সম্পর্কটা ভালো রাখতে পারে, সেই জন্য ইরানের সরকারের পক্ষ থেকে বিশেষ কিছু পদক্ষেপ পর্যন্ত নেওয়া হয়েছিল। এবং আপনি খেয়াল করে দেখবেন যে তুরস্ক কিন্তু রাশিয়ার বিমান বিধ্বস্ত করেছিল, তখন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে রাশিয়ার বিমান ভূপাতিত করেছিল। তারপরেও কিন্তু তুরস্কের সাথে রাশিয়ার যুদ্ধ শুরু হয়ে যায়নি, অথবা আপনার কূটনৈতিক সম্পর্ক মারাত্মকভাবে চরম অবনতিশীল হয়নি। এর পিছনে কিন্তু ইরানের একটা ভূমিকা আছে, কারণ এই যে আঞ্চলিক দেশ, এই দেশগুলোকে একটা জায়গায় আনা জরুরি। কেন জরুরি? এরা যদি পাশ্চাত্যের সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই জারি রাখতে চায়, যদি এই লড়াইকে সফল করতে চায়, তাহলে ইরানের যেমন ভূমিকা থাকা প্রয়োজন, তেমনি তুরস্কের ভূমিকা থাকা প্রয়োজন, তেমনি পাকিস্তান, তেমনি রাশিয়া এবং চীন, সবার ভূমিকা থাকতে হবে। এই লড়াইটা গড়ে উঠবে মূলত পাশ্চাত্যের বলদর্পী শক্তির আধিপত্য শেষ করে দেওয়ার জন্য। তাহলে কাকে বাদ দিয়ে কাকে রাখবেন? ইরান এই বিষয়টা কিন্তু মাথায় রেখে তা চলছে, এবং ইরান সেই কারণে অত্যন্ত ভারসাম্যপূর্ণ এবং বুঝে শুনে তাকে পা ফেলতে হয় এবং হিসেব নিকেশ করে কাজ করতে হয়, সেই কাজটা করছে। বলতে চাই, সিরাজ ভাই যেহেতু কয়েকটি কথা বলছেন, আমি একেবারে স্পেসিফিক কয়েকটি তথ্য দিতে চাই। সেটি হলো, সিরাজ ভাই 2010 সালের 31 মে থেকে
2016 সালের 27 জুন এই দীর্ঘ সময়ে তুরস্ক এবং ইসরায়েলের কোনো প্রকার কূটনৈতিক, বাণিজ্যিক, সামরিক কিংবা কোনো প্রকার সম্পর্ক ছিল না। এটা একেবারে আমি স্পেসিফিক তথ্য দিলাম, আপনি এটি একটু চেক করে নিতে পারেন। 2010 সালের 31 মে থেকে 2016 সালের 27 জুন পর্যন্ত। এবং 2010 সালের 31 মে আগ পর্যন্ত 61 বছরের ইসরায়েল এবং তুরস্কের সম্পর্কটি পুরোপুরি কেটে বিচ্ছিন্ন করা হয়। আপনি যে তথ্য দিয়েছেন যে কূটনৈতিক পর্যায়ে কিছু সম্পর্ক ডাউন হয়েছিল, সেটি হয়েছিল কখন? 2018 সালের 1 মে যখন আপনাকে এই ইসরায়েলকে যখন স্বীকৃতি দেওয়ার বিষয় যখন চলে আসে, ইসরায়েলকে যখন জেরুজালেম যখন রাজধানী ঘোষণাতে চলে আসে ট্রাম্পের পক্ষ থেকে এবং ইসরায়েলের পক্ষ থেকে, তখন কিন্তু 15 মে কিন্তু তুরস্ক একমাত্র রাষ্ট্র যেখানে ইসরায়েলের রাষ্ট্রদূতকে কিন্তু আঙ্কারা থেকে বহিষ্কার করে। আমি একটা স্পেসিফিক তথ্য দিচ্ছি। 2018 সালে 1 মে যখন জেরুজালেমকে যখন রাজধানী ঘোষণা করা হলো, তখন 15 মে কিন্তু তুরস্ক কিন্তু 15 মে তার রাষ্ট্রদূতকে, ইসরায়েলের রাষ্ট্রদূতকে আঙ্কারা থেকে বহিষ্কার করে। এবং সিরিয়ার সাথে আমি দেখেন, আজকের তুরস্ক কিন্তু এখনো ইরানের মতো কোনো স্বাবলম্বী কোনো নির্ভরশীল স্বাবলম্বী কোনো কান্ট্রি নয়। কারণটা হলো, আপনারা জানেন যে প্রথম বিশ্বযুদ্ধের পরে তুরস্ককে যেভাবে তাদের খনিজ এবং জ্বালানি তেলগুলো যখন সম্পদগুলো নিয়ে নেওয়া হয়েছে, দ্বীপগুলো নেওয়া হয়েছে, তুরস্ক তারপর থেকে কিন্তু নিজস্ব কোনো তেল এবং গ্যাস ছিল না। স্টিল নাও তুরস্ক কিন্তু গ্যাসের জন্য কিন্তু 3টি রাষ্ট্রের প্রতি নির্ভরশীল। একটি হলো রাশিয়া, দ্বিতীয়টি ইরান, তৃতীয়টি আজারবাইজান। স্বাভাবিকভাবে দুটি দেশের ভিতরে কিন্তু সম্পর্ক এখনো রয়েছে। অবশ্যই যদি ভালো সম্পর্ক না হতো, এখন পর্যন্ত কিন্তু এই গুরুত্বপূর্ণ সম্পর্কগুলো থাকতো না। এবং তবে সিরিয়ার যুদ্ধকে কেন্দ্র করে দুইটি রাষ্ট্রের কিন্তু সম্পর্ক, বাণিজ্য ঘাটতি কিন্তু বড় ধরনের বাণিজ্য ঘাটতি হয়েছে। এবং ভাই যেটি বলেছেন যে যখন 2000, আমি সালটা ভুলে গেছি, যখন তুরস্কের সৈন্যরা যখন ইসরায়েলে রাশিয়ার যখন বিমান নামিয়ে ফেলে, বিমান যখন ধ্বংস করে, তখন কিন্তু দুইটি রাষ্ট্রের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায়, দুইটি রাষ্ট্রের সম্পর্ক খারাপ হয়। এবং তারপরে কিন্তু আপনারা দেখেছেন যে সিরিয়া যুদ্ধে চলা অবস্থায় যখন রাশিয়ার প্রত্যক্ষ সহযোগিতা, রাশিয়া এবং ইরানের সহযোগিতা যখন এখানে হাজার হাজার শিশুগুলোকে মারা হয়েছিল, অনেকগুলো দুর্ঘটনা ঘটেছিল, আপনারা দেখেছেন, তখন কিন্তু তুরস্কের একজন সেনাবাহিনী, একজন পুলিশ অফিসার অনাকাঙ্ক্ষিত ভাবে এখানকার রাশিয়ার রাষ্ট্রদূতকে হত্যা করে, আপনারা দেখেছেন সে সময়। এবং সে হত্যা করার আগে রাশিয়াকে সে দোষ দিয়ে তাকে গুলি করে মেরে ফেলে। এবং এই সম্পর্কের পরে ধারণা করা হচ্ছিল যে তুরস্ক এবং রাশিয়ার সম্পর্ক একেবারে কেটে যাবে, কিন্তু তা কিন্তু হয় নাই। বরং এই ইস্যুকে কেন্দ্র করে কিন্তু তুরস্ক এবং রাশিয়ার সম্পর্ক আরো ভালো হয়েছে। হয়তোবা হতে পারে ভাই যেটি বলেছে, এখানে ইরানের রোল থাকতে পারে। এবং আপনাকে এটাও বলে রাখি, আগামী দিনগুলোতে যেহেতু ট্রাম্প প্রশাসন চলে যাচ্ছে, বাইডেন প্রশাসন এখানে আসছে, আগামী দিনগুলোতে হয়তো বা তুরস্ক এবং তুরস্কের সাথে আপনার সৌদি আরবের সম্পর্ক ভালো হবে। ইভেন তুরস্কের সাথে এখানে সিরিয়ার সম্পর্ক ভালো হবে। আমেরিকার সাথে ইরানের সম্পর্ক হয়তো ভালো হবে, যে ভালো সম্পর্কটি আপনার আগের সরকারগুলো করেছিল, ডেমোক্রেট সরকার করেছিল, হয়তোবা সেটি হবে। এবং সেক্ষেত্রে হয়তোবা ইরান এবং এখানে সিরিয়ার সাথে তুরস্কের ভালো সম্পর্ক হওয়ার ক্ষেত্রে ইরানের রোলও থাকতে পারে। কিন্তু আমি যে ফ্যাক্ট গুলো বলেছি, যে তুরস্কের সাথে ইরানের সমস্যার যে জায়গাগুলো, এই জায়গাগুলো 2014 সালে ভাই যে বিষয়টি বলেছে এটি নয়, বরং তুরস্কের সাথে ইরানের সম্পর্ক প্রাথমিক নষ্ট হওয়ার মূল কারণটি ছিল মূলত আপনার সিরিয়ার যুদ্ধে এখানে তাদের যে অবস্থানটি, বিপরীত মেরুতে যে অবস্থানটি, সেটি মূলত মূল ফ্যাক্টর। আমি যে কথা বলছি, আমি বলছি না যে ইসরায়েলের সেনা পৌঁছে দেওয়ার কারণে ইরানের সাথে তুরস্কের সম্পর্ক নষ্ট হয়েছে, আমি তো তা বলছি না, সেটা আলোচনাও না। আবার তুরস্কের সঙ্গে ইরানের কেন সম্পর্ক নষ্ট হয়েছে আমি সে আলোচনায় যাইনি। এবং আপনি যে কথাটা বারবার হাইলাইট করে দেখানোর চেষ্টা করছেন যে ইরানের সাথে তুরস্কের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে, নষ্ট হচ্ছে, আমি কিন্তু সেই দিকে আলোচনা যেতে ইচ্ছুক না, রাজি না, পছন্দও করছি না। এবং আসল ব্যাপারটা ওইরকম খুব হাইলাইট করে দেখানোর কোনো জায়গা নেই। বরং আমি বলেছি যে এত কিছুর পরেও তুরস্কের সাথে ইরানের সম্পর্ক কিন্তু ভালো ছিল সবসময়, এবং সেই সম্পর্কটা মেনটেন করার পেছনে ইরানের একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। এখনো ভালো সম্পর্ক আছে, হ্যাঁ, এখনো ভালো সম্পর্ক আছে, ভবিষ্যতে এই সম্পর্ক আরো ভালো হবে। কারণ হচ্ছে কি, যে ইরান জানে বা ইরান চায় বা চিন্তা করে সেটা হচ্ছে যে আঞ্চলিক ক্ষেত্রে আমেরিকার বা ইসরায়েলের বা পাশ্চাত্যের প্রভাব যদি ক্ষুণ্ণ করতে হয়, অর্থাৎ আমাদের সমস্যা আমরা সমাধান করবো, এইরকম একটা ফিলিংস থেকে কাজ করে। এবং এদের প্রভাব যদি ক্ষুণ্ণ করতে হয়, তাহলে
আঞ্চলিক দেশগুলোকে জেগে উঠতে হবে। তা আঞ্চলিক দেশগুলোকে জাগিয়ে তোলার জন্য সৌদি আরবকে দিয়ে, আরব রাষ্ট্রগুলোকে দিয়ে বহু চেষ্টা করেছে ইরান, অনেক ক্ষেত্রেই সফল হয়নি। কিন্তু এরদোগান বা নাজমুদ্দিন আরবাকান ক্ষমতায় থাকার কারণে তুরস্কের সেই সম্ভাবনা আছে। এবং রাশিয়া যেহেতু সাম্রাজ্যবাদ বিরোধী, মার্কিন বিরোধী একটা শক্তি, তার সাথে অর্থাৎ এখানে কে খ্রিস্টান কে মুসলমান এমন ফিলিংস না, এখানে ফিলিংসটা হচ্ছে যে পাশ্চাত্যকে রুখতে হবে। পাশ্চাত্যকে রুখতে হলে এখানে আমার সাথে আর কার কার মিল আছে সেই চিন্তার আলোকে এরা একজোট হচ্ছে। সেই জায়গায় তুরস্ক, রাশিয়া, চীন, পাকিস্তান, ইরান এরা থাকে। এখানে আপনি যে কথাটা বারবার হাইলাইট করে দেখানোর চেষ্টা করছেন সেই দিকে যাওয়াটা ঠিক হবে না, বা সেটা মনে হয় খুব ভালো আলোচনা না, যে তুরস্কের সাথে ইরানের সম্পর্কে বিরাট ঘাটতি হয়েছে, কি কারণে হয়েছে, কেন হয়েছে বা কতটুকু হয়েছে সেটা না। আমরা তো দখলদার রাষ্ট্র হিসেবে, আমি আপনাকে এর আগেই বলেছিলাম যে দখলদার রাষ্ট্র হিসেবে আমরা ইসরায়েলকে যেমন দেখি, ভারতকেও দেখি। তো ভারতের প্রসঙ্গটা তো আপনি আনতে পারেন যে ভারতে স্টিল নাও এখন পর্যন্ত নির্যাতন করছে, কিন্তু কাশ্মীরে সেই ভারতের রাষ্ট্রদূত কি ইরানে নেই? এখানে আসলে কি দুটো দেশের, আমি মনে করি যে কিছু কিছু রাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক তৈরির জন্য তারা কিছু জিনিস হয়তো কন্টিনিউ করে। আবার এরদোয়ান সরকার এসেই কিন্তু সবগুলো ডিসিশন একসাথে নিতে পারছে না, এরদোয়ান সমন্বয়ে কাজ করছে। আমি বলি আপনি যে কথা বললেন, আমি আগেই বলেছি যে ওআইসির মতো এত বৃহৎ একটি সংগঠন গড়ে উঠেছিল কিন্তু ইসরায়েলকে বিরোধিতা করার জন্য, ভারতকে বিরোধিতা করার জন্য না। আপনাকে মনে রাখতে হবে। এক, দুই হচ্ছে ভারত কি মুসলমানদের বন্ধু? ভারত বন্ধু কি শত্রু সে আলোচনা পরে, আমি আসছি। দুই, আপনার আরব লীগের মতো 22 জাতি 23 জাতির একটা সংগঠন সংস্থা গড়ে উঠেছিল কিন্তু ইসরায়েলকে বিরোধিতা করার জন্য, ইসরায়েলকে প্রতিরোধ করার জন্য, ভারতকে প্রতিরোধ করার জন্য না। ভারত বন্ধু কি শত্রু সেটা ভিন্ন আলোচনা। আমি বলি ওআইসি কি আপনি মনে করেন ইসরায়েলের জন্য প্রতিষ্ঠিত হয়েছে নাকি মুসলিম বিশ্বের স্বার্থে? জি না, এটা মনে হয় আমার কাছে 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার পরে আরব লীগ ওআইসি প্রতিষ্ঠা হয়েছে ইসরায়েলকে কেন্দ্র করে, ইসরায়েলকে প্রতিরোধ করার জন্য, মোকাবেলা করার জন্য, এই ফিলিস্তিন সংকটটা সমাধান করার জন্য। এটা একদম প্রতিষ্ঠিত সত্য কথা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে কাশ্মীর ইস্যুতে ইরান কথা বলে না। এখানে ইরান কথা বলে তা না, কথা বললেই সমাধান হয়ে যাবে তাও না, কতগুলো জায়গায় কূটনৈতিক তৎপরতার একটা ব্যাপার আছে। কিন্তু ইসরায়েলকে সমস্ত মুসলিম রাষ্ট্র বয়কট করেছে, ভারতকে সমস্ত মুসলিম রাষ্ট্র কিন্তু বয়কট করেনি। ভারতের সাথে এই ইস্যুটা পাকিস্তানের প্রধানত, পাশাপাশি মুসলিমদের, যেহেতু মুসলিমদের উপরে নির্যাতন আছে সেরকম একটা ব্যাপার আছে, সেই জায়গা থেকে মুসলমানরা দরদি হয়ে আসবে, সেখানে ডিপ্লোম্যাটিক ওয়েতে, পলিটিক্যাল ওয়েতে আলোচনা চালাবে, সে চালাতে পারে। ইরানের সরকারের পক্ষ থেকে, ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে কাশ্মীর ইস্যুতে কথা বলা আছে, এবং এই ইস্যুতে ভারতের সাথে খুব সর্বসাম্প্রতিক ভারতের সাথে ইরানের একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এবং আপনি জানেন যে 2006 সালে যখন জাতিসংঘ ইরানের বিরুদ্ধে পরমাণু ইস্যুতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, তখন কিন্তু ভারতও ইরানের বিপক্ষে ভোট দিয়েছিল। ডিপ্লোম্যাটিক ওয়েতে রাজনৈতিক সলিউশন করা যায়, যেমন আজারবাইজান ইস্যুতে ইরান একেবারেই সরাসরি আজারবাইজান সরকারের পক্ষে নামেনি। ফয়সাল ভাই বলে গেছে যে আর্মেনিয়াকে সমর্থন করেছে, ব্যাপারটা মোটেই তা নয়, বরং ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেওয়া হয়েছে যে নাগোর্নো কারাবাখ এটা আজারবাইজানের ভূখণ্ড, তাকে ফেরত দিতে হবে, এবং এই ফেরত দেওয়ার কাজটা আর্মেনিয়াকে করতে হবে। এবং আজকে আজারবাইজান আর্মেনিয়া ইস্যুতে যে সলিউশন হলো, সেখানে ইরানের অনেক বড় ভূমিকা আছে। যে কাজটা আমি কিন্তু বলেছি শেষ সময় করেছি একটু ফয়সাল ভাই, যে কাজটা তুরস্ক খুব সহজেই করে ফেলতে পারে, সেই কাজটা ইরান সহজে করছে না, তাকে অনেক বুঝে শুনে পা ফেলতে হচ্ছে। কারণ ওই যে বৃহত্তর যে বলয়টা, তাকে একটা ছোট ইস্যু নিয়ে পড়ে থাকলে চলছে না, তাকে অনেক বড় ইস্যুতে কাজ করতে হচ্ছে, এবং মুসলিম বিশ্বে ভারসাম্য রক্ষা করতে হচ্ছে। চীন রাশিয়াকে সঙ্গে নিয়ে ইরানকে হাঁটতে হচ্ছে, দুটো দিক তাকে একই সাথে মেনটেন করতে হচ্ছে। সেই জায়গায় তাকে ইরান সবসময় কূটনৈতিক ভাবে সমস্যার সমাধান করার চেষ্টা করেছে। আপনি ইরানের যে নিজস্ব সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু কখনো কারোর বিরুদ্ধে যুদ্ধ করে, হামলা চালিয়ে, আগ্রাসন চালায়নি ইরান, এই সমস্ত করেনি। সবসময় চেষ্টা করেছে কূটনৈতিক ভাবে, রাজনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করার, এবং তারই ফল কিন্তু 2015 সালে পরমাণু সমঝোতা তৈরি হয়েছিল। পরমাণু সমঝোতা যে চুক্তি হয়েছিল, এটা কিন্তু ইরানের কূটনৈতিক চেষ্টার ফল। জি ফয়সাল ভাই,
যে আমি একটু মাসুম ভাই এবং সিরাজ ভাই দুইজনের কথার প্রেক্ষিতে আমি কিছু তথ্য এখানে সংযোজন করতে চাই। একটি বিষয় হলো দেখেন, 1915 সালে 24শে অক্টোবর যখন পুরো সমগ্র মধ্যপ্রাচ্য নিয়ে যখন ব্রিটেনের সাথে তাদের চুক্তি হলো, শরীফের সাথে চুক্তি হলো, এবং এই চুক্তির আগ পর্যন্ত যদি আপনি খেয়াল করেন এবং চুক্তির আগে এবং পরে আপনারা দেখবেন কয়েক শতাব্দী কাল কিন্তু এবং তার পরবর্তী সময়েও তুরস্কের সুলতানরা ওসমানী সুলতানরা কিন্তু ফিলিস্তিন রক্ষার জন্য সবসময় যুদ্ধ করেছেন, এবং ঐতিহাসিকভাবে সত্য। এবং সুলতান আব্দুল হামিদের যে লড়াইটা ছিল, তার লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল কিন্তু প্যালেস্টাইন নিয়ে, এটা আমরা সবাই জানি। কারণ ওসমানীরা প্যালেস্টাইনকে খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা মনে করতো। পরবর্তীতে যখন শেরিফ ম্যাকমান চুক্তি হলো এবং চুক্তির পরবর্তীতে যখন আপনারা জানেন ফখরুদ্দিন পাশা নাম শুনেছেন, যে ফখরুদ্দিন পাশা তার একেবারে শেষ সময় পর্যন্ত, তারপরে যখন ওসমানীর অটোমানরা পরাজিত হয়েছে তারপরে কিন্তু দীর্ঘ সময় তিনি এই এই শক্তিদের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন মধ্যপ্রাচ্যে, এবং শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার করে তাকে আপনার অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। এবং এটি ছিল অতীতের প্রজাতান্ত্রিক তুরস্কের আগের এই যে অটোমানদের প্যালেস্টাইনে যে তাদের ভূমিকা। এবং প্রজাতান্ত্রিক তুরস্কের পরে আপনারা যে দেখেছেন যে প্রজাতান্ত্রিক তুরস্ক যাদের হাতে যাত্রা শুরু হয়, এখানে কিন্তু তুরস্ক কিন্তু নিজেরাই নিজেদের হাতে শাসিত হতে থাকে, এবং তারা সবসময় মনে করতো ধর্ম এবং ওসমানী ইতিহাসকে মনে করতো তাদের প্রগতিশীলতার অন্তরায় মনে করতো। এবং দীর্ঘ সময় কিন্তু সেই শাসকরা এবং তাদের অনুসারীরা কিন্তু দীর্ঘ 80-90 বছর তুরস্ক শাসন করেছে, শুধুমাত্র একমাত্র মাঝখানে নাজিমুদ্দিন আরবাকান এবং তুরস্ক এবং বর্তমান সরকার তার বিপরীত অবস্থানে গিয়ে বিপরীত আদর্শ দিয়ে সরকার পরিচালনা করার চেষ্টা করেছে। এটি ছিল তাদের ভূমিকাটি। এবং আমি এটাও ব্যাখ্যা করার চেষ্টা করছি কোন প্রেক্ষাপটে কোন সরকার আতাতুর্কের অনুসারীরা কোন প্রেক্ষাপটে 1948 সালে প্রথম রাষ্ট্র হিসেবে তাদেরকে স্বীকৃতি দিয়েছিল। এবং আপনাকে আরেকটি তথ্য দিতে চাই, আজকের তুরস্কে যদি অর্থনৈতিক মেরুদণ্ড বলেন তাহলে কয়েকটি তুরস্কের হোল্ডিং গ্রুপ রয়েছে। একটি হলো কোচ, আরেকটি হলো সাবানজি। তুরস্কের কোচ এবং সাবানজি হলো তুরস্কের সবচাইতে, এখানে আমি যদি বলি তারা সবচাইতে বৃহৎ এখানে অর্থনৈতিক গ্রুপ তারা। এবং এই অর্থনৈতিক গ্রুপের মালিককে জানেন? টার্কিশ জিউস জনগোষ্ঠীর তার নাগরিক। এবং তুরস্কের যত বড় বড় অর্থনৈতিক গ্রুপগুলো রয়েছে সবগুলোই নিয়ন্ত্রিত হয় ইসরায়েল এই আপনার জিউস নাগরিক, তো টার্কিশ জিউস নাগরিক, তারা কিন্তু জন্মসূত্রে তারা এখানকার নাগরিক। এ কারণে তার্কিকে অর্থনৈতিক বিষয় চিন্তা করার আগে সবসময় ভাবতে হয় জিউসদের সাথে তাদের সম্পর্ক। আর আপনি জানেন এরদোগান একমাত্র সরকার যারা 61 বছরের ইসরায়েলের সাথে সম্পর্ক পুরোপুরি কাট করেছে। কিন্তু তুরস্ক যেহেতু ডিপ স্টেট নিয়ন্ত্রণ হয় তাদের হাত দিয়ে, তুরস্কের রন্ধে রন্ধে তাদের বিজনেস রয়েছে, এবং তুরস্ক তাদের তেল গ্যাস স্বাবলম্বী না হওয়ার কারণে অনেক কিছু টার্কি চাইলেও পারে না, যার কারণে তাদের সম্পর্কটি নামমাত্র ইসরায়েলের সাথে তাদের সম্পর্কটি এখন পর্যন্ত আছে। এবং আপনারা দেখেছেন তাদের ফিলিস্তিনের সাথে ইসরায়েল এরদোগানের সম্পর্ক, তারপরে হামাস তো তাদের অভিভাবক এরদোগানকে মনে করে, এটা সবাই গোটা বিশ্ব রাজনীতি এটা কিন্তু সবাই মনে করে। এবং শুধু হামাস না কিংবা শুধু হামাস কিংবা আপনার কি বলে ব্রাদারহুড না, গোটা দুনিয়ার ইসলামী সংগঠনগুলি তাদের অঘোষিত একটি অভিভাবক টার্কি সরকারকে, বর্তমান সরকারকে মনে করে, এবং আগেও অতীতের এরবাকার সাহেবকে মনে করতো এই বিষয়গুলো। এবং ভাই যেটি বলেছেন, হ্যাঁ টার্কি এবং ইরানের সম্পর্ক কিন্তু এখন পর্যন্ত একটা ভালো পর্যায়ে আছে, কিছু ফ্রন্টে তাদের মতানৈক্য রয়েছে, আমি সে বিষয়ে কথা বলতে চাই না। যে জো বাইডেন তো ক্ষমতায় আসলেন মার্কিন যুক্তরাষ্ট্রের, আমরা শুনতে পাচ্ছি যে ইরানের সঙ্গে জো বাইডেনের একটা ভালো সম্পর্ক বা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, অথবা জো বাইডেন তার পররাষ্ট্রনীতিতে ইরানের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারেন। এদিকে তুরস্কের সঙ্গে সৌদি আরবের একটা বিরোধ চুকে গিয়ে G20 সম্মেলনের মাধ্যমে কিছুটা বন্ধুত্বের আভাস পাচ্ছি। জো বাইডেন আর ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না, আসলে সম্পর্কটা হবে স্বার্থের খাতিরে। সেটা কিরকম? জো বাইডেন যখন ওবামা প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট, তখন কিন্তু ইরানের সঙ্গে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন এবং জার্মানি যে পরমাণু চুক্তি হয়েছিল, তখন কিন্তু ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন আমেরিকা। তো ডেমোক্র্যাট সরকারের সময়ে যখন এই চুক্তিটা হয়েছে, তখন আলটিমেটলি বারাক ওবামা এবং জো বাইডেন এবং তখনকার পররাষ্ট্রমন্ত্রী, তাদের একটা দায় দায়িত্ব কিন্তু থেকে যায়। তাদের দায় দায়িত্ব থেকে যায় মানে কি, এত দুর্বল কথা না, তাদেরই দায় দায়িত্ব, তাদের কারণেই চুক্তিটা হয়েছে মূলত। কেমন?
তো সেই চুক্তি থেকে যখন ডোনাল্ড ট্রাম্প বেরিয়ে গেলেন, এরপরে যখন ডেমোক্র্যাট দল আবার ক্ষমতায় এসেছে এবং জো বাইডেন ক্ষমতায় অধিষ্ঠিত হতে যাচ্ছেন প্রেসিডেন্ট হিসেবে, তখন জো বাইডেনের স্বাভাবিক একটা দায়িত্ব হবে যে সেই চুক্তিটাকে পুনর্বহাল করা, যে সৌদি আরবের সাথে তুরস্কের কোনো ভালো সম্পর্কের ইঙ্গিত দেয়, কেমন সে, এবং সৌদি আরবের সাথে তুরস্কের সম্পর্ক এখন প্রতিষ্ঠিত হতে গেলে, প্রতিষ্ঠিত হোক, আমরা চাই দুটো মুসলিম দেশ তাদের সাথে সম্পর্ক ভালো থাকবে, এটাই তো ভালো কথা, এবং সেটা মুসলিম বিশ্ব প্রত্যাশা করে। কিন্তু সম্পর্ক হবে না এখনই, যদি হতে হয় তাহলে কয়েকটা ইস্যুর সমাধান করতে হবে। একটা ইস্যু এই জামাল খাশোগি হত্যাকাণ্ডের ব্যাপার। জামাল খাশোগি তো সাধারণ কোনো ব্যাপার না। যদি সাধারণ কোন নাগরিকও সৌদি কনসুলেট ভবনে নিহত হয় তুরস্কের ভূখণ্ডে, তাহলে এর দায় দায়িত্ব তুরস্কের ঘাড়ে বর্তায়। এটা তুরস্কের স্বাধীনতা সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা হয়, এটা তুরস্কের সরকারকে অপমান করা হয়। সেই কাজগুলো হয়েছে জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর। এরদোগান যেহেতু ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, তার সরকার ব্যক্তিত্ব সম্পন্ন সরকার, অতএব সৌদি আরবের এই বিষয়গুলো সহজে মেনে নেবে না। এর অবসান হতে হবে। এর অবসান হতে হলে যারা দোষী সাব্যস্ত হয়েছেন তুর্কি আদালতে বা দোষী সাব্যস্ত হবেন, তাদের বিচার হতে হবে, তাদের একটা বিহিত ব্যবস্থা হবে। এটা গেলে এক। আর দুই হচ্ছে যে আপনি খেয়াল করে থাকবেন, যখন সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর কাতারের উপর অবরোধ আরোপ করেছে 2017 সালে, তখন কিন্তু একদম তাৎক্ষণিকভাবে যে দুটি দেশ কাতারের পাশে দাঁড়িয়েছে সেটি হচ্ছে ইরান এবং তুরস্ক। অর্থাৎ, এবং মজার ব্যাপার হচ্ছে তুরস্ক এখানে সেনা ডিসপাস করেছে, আপনার সেনা মোতায়েন করেছে কিন্তু কাতারে, যে কারণে সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাত কাতারে হামলা চালাতে পারলো না, তুরস্কের সেনা অবস্থানের কারণে, সেনা মোতায়েনের কারণে। তার মানে কি, তাহলে আপনার সৌদি আরবের সাথে যদি তুরস্কের সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে আনতে হয়, তাহলে কাতার থেকে সেনা প্রত্যাহার করতে হয়, তুর্কি সেনা প্রত্যাহার করতে হয়, কাতারের উপর থেকে সৌদি আরবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে, অবরোধ প্রত্যাহার করতে হয়। তারপরে কাতারের সাথে তুরস্কের সম্পর্ক, কাতারের সাথে সৌদি জোটের বা পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ, তাদের সম্পর্ক পুনর্নির্ধারণ করতে হয়। অনেক জটিল সমীকরণ আছে। মিশরের সাথে সম্পর্কটা কি হবে তুরস্কের, মুসলিম ব্রাদারহুডের সাথে সৌদি আরবের সম্পর্কটা কি হবে? ফয়সাল ভাই একটু আগে বলেছে মুসলিম ব্রাদারহুডও মনে করে এরদোগান তাদের অভিভাবক। যদি তাই হয়, তাহলে সৌদি আরবের সাথে মিশরের সাথে মুসলিম ব্রাদারহুডের সম্পর্কটা কি হবে? অনেক ঘটনা ঘটে গেছে গত কয়েক বছরে। মুরসি ক্ষমতা থেকে উৎখাত হয়েছে, তিনি মারা গেছেন। মুসলিম ব্রাদারহুডের বহু নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের বিচার হচ্ছে তারা জেল জুলুমের শিকার। এই সমস্ত অনেক কিছুর ফয়সালা হতে হবে। এই সমস্ত ফয়সালা না হওয়া পর্যন্ত তুরস্কের সাথে সৌদি আরবের সম্পর্ক কোনোভাবেই ইতিবাচক দিকে টার্ন নেবে না। জি ফয়সাল ভাই, আপনার কি মনে হয় এই বিষয়ে? সৌদি আরবের সাথে কিন্তু তুরস্কের দীর্ঘ সময়ে একটি ভালো সম্পর্ক ছিল, এবং এই সম্পর্কটি খারাপ হওয়ার প্রেক্ষাপট শুরু হয় যখন মিশরে যখন ব্রাদারহুড সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য সৌদি আরব এবং আমিরাত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করে। তখন থেকে কিন্তু তাদের সাথে সম্পর্কটা নষ্ট হওয়া শুরু হয়, এবং এরই প্রেক্ষাপটে কিন্তু এই সম্পর্কটা, যদিও মাঝ পর্যায়ে সালমান সাহেবের সাথে ভালো সম্পর্ক ছিল, সুলতান কিং এর সাথে ভালো সম্পর্ক ছিল, কিন্তু এমবিএস এর কারণে, বিশেষ করে জামাল খাশোগির হত্যাকাণ্ডের কারণে কিন্তু এই সম্পর্কটা একেবারে চরম খারাপ পর্যায়ে চলে যায়। বিশেষ করে কিন্তু এই জামাল খাশোগি হত্যাকাণ্ডের মাত্র কয়েকদিন আগেও, 20 কিংবা 25 দিন আগেও, যখন সৌদি আরব থেকে কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়, এবং এই ঘটনার প্রেক্ষাপটে কিন্তু এই কানাডার হস্তক্ষেপের বিষয়ে কিন্তু তুরস্ক কিন্তু নিন্দা জানিয়েছিল। তার মানে তখনও কিন্তু সম্পর্ক ভালো ছিল দুইটি রাষ্ট্রের, তারা চেষ্টা করতে সম্পর্ক ভালো হোক। কিন্তু এমবিএস এর এই ঘৃণ্য কর্মকাণ্ডের কারণে দুই রাষ্ট্রের সম্পর্ক একেবারে খারাপ পর্যায়ে চলে যায়, এবং দীর্ঘদিন এটি ঝুলেছিল, এই সম্পর্কটি ঝুলেছিল। আপনারা যদি দেখেন, প্রেসিডেন্ট এরদোগান কিন্তু যখন জামাল খাশোগি হত্যাকাণ্ডের পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিল যে আমাদের কাছে সকল প্রমাণ রয়েছে, কিন্তু সংসদে অনেক প্রমাণ উত্থাপন করলেও গুরুত্বপূর্ণ কিছু কিন্তু তথ্য কিন্তু ফাঁস করেনি। হয়তোবা এটি একটা ট্রাম্প কার্ড হতে পারে ভবিষ্যতে ইউজ করার জন্য। তো ধারণা করা হচ্ছে যে তুরস্কের হাতে যেহেতু গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য রয়েছে, এবং এমবিএস কে ফাঁদে ফেলানোর মতো, এমবিএস কে শাস্তি দেওয়ার মতো সবগুলো ডকুমেন্ট তুরস্কের হাতে আছে, এই একটি জায়গা থেকে কিন্তু সৌদি আরব চাইবে যে
তাদের সাথে সম্পর্কটা ভালো হোক, যাতে এটা ফাঁস না হয়। এবং আরো যে বিষয়গুলো আপনারা দেখেছেন সম্প্রতি সময় কিন্তু এখানে ইজমিরে যখন ভূমিকম্প হলো, তুরস্কের কিছু প্রদেশে ভূমিকম্প হলো, তখন সেখানে সৌদি আরব কিছু ত্রাণ সহযোগিতা পাঠিয়েছে। এবং বাহরাইনের নতুন প্রধানমন্ত্রী আসার পরে তুরস্ক সেখানে অভিনন্দন জানিয়েছে। তো এই বিষয়গুলো অবশ্যই আমি ইতিবাচক দিক মনে করি। এবং আমি মনে করি যেহেতু ডেমোক্রেটদের সাথে দুইটি রাষ্ট্রের সম্পর্ক খারাপ হওয়ার একটা আশঙ্কা রয়েছে তুরস্ক এবং সৌদি আরবের, সেই জায়গা থেকে কিন্তু তাদের সম্পর্কে ভালো হওয়ার সম্পর্ক রয়েছে। এবং জামাল খাশোগি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে খারাপ সম্পর্ক হওয়ার সুযোগ রয়েছে। তবে তার আগে সিরাজ ভাই যেটা বলেছেন, কয়েকটি পয়েন্টে তাদেরকে একমত হতে হবে। যেমন হতে পারে সেটি লিবিয়া ইস্যু, হতে পারে সেটি আপনার মিশর ইস্যু। মিশরে তাহলে কি হবে? আপনাকে আমি কয়েকটি তথ্য দেই। আমি গত কয়েকদিন আগে তুরস্কের ইসলামিক রাজনৈতিক দল যেটি বলা হয় সাদাত পার্টি, তার আন্তর্জাতিক সম্পাদক এবং ভাইস প্রেসিডেন্ট, তার সাথে আমি কথা বলছিলাম। এবং সে আমাকে বলছিল যে ফয়সাল, আমরা দীর্ঘ সময় থেকে আমরা বর্তমান সময়কে পরামর্শ দিচ্ছি যে আমাদের মিশরের সাথে তুরস্কের সম্পর্ক ভালো করা উচিত। এবং তিনি এটাও আমাকে তথ্য দিলেন যে স্বয়ং ব্রাদারহুড বারবার এসে তাদেরকে পরামর্শ দিচ্ছে, কথা বলছে, অনুরোধ করছে যে মুসলিম ব্রাদারহুড যে অনুরোধ করছে যেন সিসির সাথে তুরস্ক সরকার সম্পর্ক ভালো করে। তো স্বাভাবিকভাবে এবং আপনারা ইতিমধ্যে এটাও জেনে রাখেন যে তুরস্কের ইন্টেলিজেন্স পর্যায়ে ইতিমধ্যে দুইটি রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো করার জন্য কথাবার্তা চলছে, তাদের প্রয়োজনের আলোকেই, এখানকার রাজনৈতিক দলগুলোর পরামর্শের আলোকেই। এবং সেটি হলো একটি হলো মিশর, একটি হলো সিরিয়া। কারণটা হলো নতুন পরিবর্তিত পরিস্থিতিতে আমেরিকার নতুন সরকার আগমনের প্রেক্ষিতে যদি এই ইস্যুগুলো সলভ না করতে পারে, তাহলে অবশ্যই এই অঞ্চলের রাজনীতিতে আরো বড় ধরনের ক্রাইসিস চলে আসবে। সিরিয়ার রাজনীতিতে বড় ধরনের ক্রাইসিস চলে আসবে। তুরস্কের রাজনীতির সবচেয়ে বড় হুমকি হলো কুর্দি রাষ্ট্র। অনতি বিলম্বে তুরস্ক যদি সিরিয়াতে আসাদকে কাছে টানতে না পারে, আসাদের সাথে সমস্যাগুলো সমাধান না করতে পারে, তাহলে আমেরিকা কিন্তু আবার এখানে এসে কুর্দি রাষ্ট্র গঠনের জন্য আবার প্রক্রিয়া চালাবে। তো স্বাভাবিকভাবে তুরস্কের তার সার্বভৌমত্ব রক্ষার জন্য অবশ্যই এখানে আগামী দিনগুলোতে এই অঞ্চলে যে সমস্যাগুলো, সেই প্রতিবেশীদের যে সমস্যাগুলো সমাধান করতে হবে। ইরান এদের প্রত্যেকের প্রতি আহ্বান জানাচ্ছে, তুরস্ককে, ইরাককে, কুয়েতকে, কাতারকে, বাহরাইন, সবাইকে, সৌদি আরবকে, সবাইকে, যে আমরা আঞ্চলিক দেশ, আমরা সবাই এক জায়গায় বসি, আমরা এক জায়গায় বসে আসুন, আমরা সবাই আমাদের অঞ্চলের সমস্যা আমরা সমাধান করি। এখানে কেন আমেরিকা এসে আমাদের উপরে মাতবরি করবে, আমাদের বিচার করবে, আমাদের সালিশ করবে? কেন ব্রিটেন এসে, কেন ফ্রান্স এসে, কেন জার্মানি এসে? তারা তাদের অস্ত্র বিক্রি করে, আর সেই অস্ত্র আমরা কেন একে অপরের দিকে তাক করি? যে যখন ইরান এবং তুরস্ক এক কাতারে দাঁড়িয়ে মুসলিম বিশ্বের জন্য অনেক কিছু কথা বলতে পারবে। এবং আমি মনে করি, আমি একটু খুব সেন্সিটিভ একটা বিশ্লেষণ করি খুব সংক্ষেপে, সেটা হচ্ছে এই যে কথায় কথায় ইরানকে শিয়া রাষ্ট্র ট্যাগ দেওয়া হয়। ইরানের যারা ক্ষমতায় আছে তারাও বিষয়টা বোঝেন। সেক্ষেত্রে ইরান যে মুসলিম বিশ্বের নেতৃত্ব দেবে, এই খায়েশ কিন্তু ইরানের নেই। ইরানের মূল টার্গেটটা কি? মূল টার্গেট হচ্ছে যে মুসলিম বিশ্বকে পাশ্চাত্যের থাবা থেকে, পাশ্চাত্যের দখলদারিত্ব থেকে, পাশ্চাত্যের যে একটা অপশক্তি, এই অপশক্তির কবল থেকে মুক্ত করতে হবে, সেই চেষ্টা করে। ধন্যবাদ ফয়সাল ভাই আপনাকে মূল্যবান কথা বলার জন্য। সিরাজ ভাই আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাসুম মাহবুব, ধন্যবাদ ফয়সাল ভাইকে, ধন্যবাদ আমাদের দর্শক শ্রোতাকে। জি মাসুম ভাই, আপনাকে এবং সিরাজ ভাই এবং দর্শক যারা শুনছেন সবাইকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম ভাইয়ের সাথে, তুরস্ক থেকে মুস্তফা ফয়সাল পারভেজ ভাই। আমরা আমাদের নেক্সট অন্য একটি প্রোগ্রামে আমরা চাইবো আরো বিস্তারিত এবং আরো স্পেসিফিক কিছু বিষয় উপস্থাপন করতে, এবং আমাদের দুজন যে অতিথি আজকে ছিলেন তাদেরকে আমরা রাখবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের নেক্সট প্রোগ্রাম দেখবেন আশা করি। কিন্তু শেষ একটি কথা আমরা বলতেই পারি অনুষ্ঠানের শেষে, যে পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলিম আছে, কিন্তু সত্যিকার অর্থে আমরা কজন মুসলিম আছি? আজ মুসলিম বিশ্ব বা মুসলমান পৃথিবীর বিভিন্ন প্রান্তে নির্যাতিত হচ্ছে, কিন্তু কটা মুসলিম রাষ্ট্র সেই নির্যাতিত মুসলমানদের পক্ষে আওয়াজ তুলছে? এমন একটি প্রশ্ন আমরা বারবারই করছি। যে সৌদি আরব বা আরব রাষ্ট্রগুলো মুসলিম নামধারী রাষ্ট্র, অর্থাৎ যারা নিজেদেরকে কেবল মুসলমান দাবি করছে বা মুসলমান মোরল রাষ্ট্র দাবি করছে, তারা কি আদৌ মুসলমানদের পাশে দাঁড়াচ্ছে? আমরা
আশা করব প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হবে, ইরান তুরস্ক শুধু নয়, প্রত্যেকটা রাষ্ট্র এক হবে এবং মুসলমানদের শক্তি বৃদ্ধি করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করুন। ওপেন ডাইস, সত্য ও সুন্দরের পক্ষে। আমাদের সাথেই থাকুন।